বেশ কিছুদিন আগে নবাব সিরাজউদ্দৌলার ১১তম বংশধরকে নিয়ে ভিডিওকে কেন্দ্র করে একের পর এক প্রশ্নবাণে আমি জর্জরিত। কারণ সেই ভিডিওতে নবাব সিরাজউদ্দৌলার পোশাক, নবাব সিরাজউদ্দৌলার তরবারি, নবাব সিরাজউদ্দৌলার পায়ের জুতো, নবাব সিরাজউদ্দৌলার মাথার তাজ এবং কিছু দলিলপত্রও ছিল। তো এই সমস্ত কিছু কি তার সত্য, কোনটি ঠিক, তিনি কি সত্যিই এই বংশধর, এরকম নানা ধরনের প্রশ্ন এবং ভিডিওটির লিঙ্ক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আমার কাছে আসতে থাকে। বন্ধুরা, আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, নবাব সিরাজউদ্দৌলার বংশধর নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে একটি বড় তালিকাও জুড়ে দিয়েছিলাম। কি বলেছিলাম সেই বংশ তালিকায়, আসুন সেটা শুনে নিই। প্রথমেই বলি, সিরাজউদ্দৌলার ৩ জন তার বেগমের কথা আমরা পাচ্ছি। যেমন তার মধ্যে সিরাজউদ্দৌলার ইরাজ খাঁর মেয়ে উমতাদ উন্নিশা সঙ্গে সিরাজের বিয়ে হয়েছিল, তাকে আমরা পাচ্ছি। দ্বিতীয়ত আমরা মোহনলালের বোন মাধবী ওরফে হীরা ওরফে আলেয়া বেগম, তার কিছুটা খবর আমরা এখানে পাচ্ছি, যার পুত্র যুগল কিশোর রায়চৌধুরী নিয়ে একটি ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছিলাম। এটা একটা পার্ট গেল। তৃতীয়ত আমরা পাচ্ছি লুৎফুন্নিসার কথা। লুৎফুন্নিসা বেগম বেঁচে থাকতেই তার সিরাজ এবং তার কন্যা উম্মে জোহরা বা কুদুসিয়া বেগম মারা যান। কুদুসিয়া বেগমের মৃত্যু হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে এবং তখন তার দুটি বিবাহিত মেয়ে সাকিনা বেগম ও উম্মাতুল মেহেদি বেগম জীবিত ছিলেন। ১৭৯০ সালে লুৎফুন্নিসা মারা যান এবং তিনি মারা গেলে তার নাতনি সাকিনা বেগম খোসবার সমাধির তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। সাকিনা বেগমের দুটি মেয়ে খায়রুন্নেসা এবং ফাতেমা বেগম। উম্মত জোহরার ছোট মেয়ে উম্মাতুল মেহেদির বেগমের একটি মেয়ে ছিল। তিনি ১৯২৬ সালে পূর্ণিয়াতে নিঃসন্তান অবস্থায় বৃদ্ধ বয়সে মারা যান। সাকিনা বেগমের বড় মেয়ে খায়রুন্নেসা বেগমের মেয়ে ছিল জিনা বেগম বা মির্জাই বেগম। ছোট মেয়ে ফাতেমা বেগমের স্বামী মোহাম্মদ আলী খাঁ এবং দুটি মেয়ে ছিল উম্মত জিনা বেগম এবং উম্মত কুলসুম। সরকারি নথিপত্রে দেখা যায় ১৮৫৭ সালে খোশবাগের আলীবর্দী পরিবারের সমাধির তত্ত্বাবধানের ভার সরকার নিজের হাতে যখন নিয়েছিলেন, সেই সময়ে খোশবাগ সমাধির তত্ত্বাবধানের দায়িত্ব ছিল জিনা বেগম, মোহাম্মদ আলী খাঁ, উম্মত জিনা এবং উন্নত কুলসুম বেগম, এই ৪ জনের উপর। জিনা বেগমের একটি ছেলে ছিল, তার নাম জাফর কুলি এবং জাফর কুলির ছেলের নাম ছিল তোষাদুক হোসেন। সাহেবজাদি বেগমকে এই তোষাদুক হোসেন বিয়ে করেছিলেন এবং শোনা যায় তাদের বংশধর এখনো আছে। বন্ধুরা, এই যে বললাম তোষাদুক হোসেন, এই তোষাদুক হোসেনের সঙ্গে যার বিয়ে হয়েছিল তার নাম ছিল সাহেবজাদি বেগম। এই সাহেবজাদি বেগম কে জানেন? এই তোষাদুক হোসেনের যিনি বেগম ছিলেন, সাহেবজাদি বেগম, তিনি আর কেউ নন, তিনি মীর জাফরের বংশধর বাংলার শেষ নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুনজার মেয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা পরবর্তীকালে বৈবাহিক সূত্রে আবার মীর জাফরের বংশধরদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন। এবার চলে আসি অন্যদিকে। নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের অন্য আরেকটা বিবরণ পাওয়া যায়। সেটা কি? সেটা হলো সিরাজউদ্দৌলার মৃত্যুকালে লুৎফুন্নিসা বেগমের গর্ভজাত যে মেয়ে উম্মে জোহরা বা কুদুসিয়া বেগম, সেই কুদুসিয়া বেগমের বিয়ে হয়েছিল, অর্থাৎ উম্মে জোহরার বিয়ে হয়েছিল সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সঙ্গে। কুদুসিয়া বেগমের 1 ছেলে ও 4 মেয়ে হয়। ছেলের নাম ছিল শামসের আলী। তিনি ইংরেজ কোম্পানির কাছ থেকে আবার মাসে 182 টাকা করে পেনশনও পেতেন। তার 4 বোনের প্রত্যেকে মাসে 91 টাকা করে পেনশন পেতেন। শামসের আলীর 2 ছেলে, তাদের নামে সরকারি নথিপত্র আছে, সৈয়দ লুৎফা আলী, সৈয়দ জয়নাল আবেদিন। সৈয়দ লুৎফা আলী মাসে 80 টাকা পেনশন পেতেন, গভর্নমেন্ট অর্ডার 1831-এর একটি গভর্নমেন্ট অর্ডারে সেটা বলা আছে। জয়নাল আবেদিনের কোনো ছেলে মেয়ে ছিল না। সৈয়দ লুৎফা আলীর মেয়ে ফাতেমা বেগমকে ইংরেজ মাসে 141 টাকা পেনশন দিতেন। 1871 সালে 4 জানুয়ারি গভর্নমেন্ট অর্ডারে এই কথা বলা আছে। ফাতেমা বেগমের 3 মেয়ে, লুৎফুন্নেসা, আলফুন্নেসা এবং হাসমাতারা বেগম। তাদের মধ্যে বড় মেয়ে পেনশন পেতেন মাসে 81 টাকা এবং অন্য 2 বোন তারা মাসে 30 টাকা করে পেনশন পেতেন। তাদের মায়ের পেনশনের টাকা এইভাবেই ভাগ করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে।
হাশমত আরা বেগমের ছেলে সৈয়দ জাকির রেজা সাব রেজিস্ট্রারে চাকরি করতেন। তাকে সরকার 15 টাকা করে পেনশনও দিতেন। 1934 সালে সৈয়দ জাকির রেজা যখন পরলোক গমন করেন তখন তার 5 ছেলে এবং 4 মেয়ে জীবিত ছিল। তার বড় ছেলে সৈয়দ গোলাম রেলে কাজ করতেন। দ্বিতীয় পুত্র সৈয়দ মহসিন রেজা ও তৃতীয় পুত্র গোলাম মর্তুজাও চাকরি করেন। রেজা সাহেবের ছোট ছেলে সৈয়দ রেজা আলী আবগারি বিভাগে কাজ করতেন। সৈয়দ জাকির রেজার পুত্র সৈয়দ গোলাম মর্তুজাও চাকরি করতেন মুর্শিদাবাদের কালেক্টরেট বিভাগে। সপ্তম বংশধর সৈয়দ গোলাম মর্তুজা 1947 সালে মুর্শিদাবাদ থেকে পূর্ব বাংলায় চলে যান। সৈয়দ গোলাম মর্তুজার ছেলে ছিলেন সৈয়দ গোলাম মোস্তাফা এবং তার বড় ছেলে সৈয়দ গোলাম আব্বাস আরেব, যাকে আমরা সবাই চিনি নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা। তার ছবিটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তবে এই 11তম বংশধর যিনি সৈয়দ মাহাদি উদ্দৌলা যে দাবিগুলি করেছেন, যে পোশাক আশাক দেখিয়েছেন, সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। এই প্রসঙ্গে কিছুদিন আগে যখন আমি আজকের লুৎফুন্নেসা অর্থাৎ সমর্পিতার সাথে হিরাজিল প্রাসাদে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন আমি তাকে এই প্রশ্নগুলি করেছিলাম। তিনি কি বলেছিলেন সেই উত্তরগুলো আসুন শুনি বন্ধুরা। বাংলাদেশে এক ভদ্রলোকের কাছে বেশ কিছু জিনিসপত্র, তার মধ্যে ছিল পোশাক আছে, পাগড়ি আছে, জুতো আছে, কোরআন শরীফ এরকম এবং কিছু নথিপত্র, দলিল, যেগুলো নিয়ে উনি দাবি রেখেছেন যে উনি নবাবের বংশধর এবং এই সমস্ত কিছু নবাব সিরাজউদ্দৌলার। তো বিষয়গুলো ভিডিওটা আমি দেখেছি এবং প্রথম দিন যখন আমাদের সুমন ভাই যখন ভিডিওটা দিয়েছেন, সালাউদ্দিন সুমন ভিডিওটি বানিয়েছেন, তো এবং অত্যন্ত সুন্দর ভিডিও বানানো উনি। তো ওনার ভিডিওটা যখনই এসছেন আমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাই, ভিডিওটা দেখি। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে তারপর থেকে আমি শত ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এমনকি ফোনেরও মেসেজে আমি অজস্র মেসেজ পেয়ে যাচ্ছি এবং ওই ভিডিওটির লিঙ্ক আসছে যে দাদা এটা সত্য তুলে ধরুন, এটা সত্য তুলে ধরুন। এবার আমি তাদের প্রত্যেককে একটা কথাই বলছি যে আমি আছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, উনি আছেন বাংলাদেশে। তো এই মুহূর্তে হঠাৎ করে আমার পক্ষে বাংলাদেশে গিয়ে এই কাজটা করা সম্ভব নয়, যাচাই করে তথ্য মানে যে এই পোশাকটা নবাব পরতেন না ব্যবহার করতেন, এবং সেই দলিলপত্র যেগুলো রয়েছে বা যে কাগজগুলো রয়েছে ফার্সি ভাষায় বেশ কিছু লেখাও রয়েছে। তো সেটা ফার্সি ভাষা যারা বিশারদ তারাই হয়তো বলতে পারবেন বিষয়গুলো, সেটা আমার পক্ষেও হয়তো বলা, এটা আপনার বা সুমন বাবু এত দূর থেকে বলা সম্ভব নয় সেটা কখনোই। না, আমার কাছে কথাটা হচ্ছে এটা আপনার কিংবা সুমন বাবু কিংবা আমার কিংবা পৃথিবীর কারুর এটা দায়িত্ব নয়। দায়িত্বটা হচ্ছে একজন যখন দাবি করছে যে এটা সিরাজউদ্দৌলার পোশাক, আমার ছোট নবাবের পোশাক, পাগড়ি, তার কোরআন, এই সমস্ত কিছু বলছে, তখন সেই দেশের প্রত্নতত্ত্ব বিভাগ কোথায় রয়েছে? একদম তাদের তো ইমিডিয়েটলি তারা যখন এটা প্রয়োজনীয়তা মনে করছেন না, এখানেই তো জিনিসটা সঠিক না। পরবর্তীকালে আরেকটি ভিডিও আমি দেখেছি যেখানে বাংলাদেশেরই সম্ভবত হয়তো প্রত্নতত্ত্ব দপ্তরের কিছু মানুষ সেখানে গিয়েছিলেন, বিষয়গুলো তারা দেখেছেন এবং সেই ভিডিওতে তারা বলেছেন যে এগুলো আমরা ফার্সি ভাষী যারা এক্সপার্ট রয়েছেন তাদের দিয়ে আমরা এগুলো মানে বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা হবে। তো তবুও হাস্যকর ব্যাপার আমি আপনাকে বলছি, মানে আমার তার প্রতি সমস্ত শ্রদ্ধা ভক্তি এবং তিনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি ভিডিওটা দেখছিলাম। আপনি একটা কথা বলুন যে ছড়িটা দিয়ে উনি কমেন্ট দিচ্ছেন, সিরাজউদ্দৌলা প্রথমত যুদ্ধক্ষেত্রে কমেন্ট দেননি, ইতিহাসটা জানতে হবে। উনি তাঁবুতেই ছিলেন এবং কখন কি ঘটে গেল উনি জানেন না। এসে কিন্তু উনাকে খবর দিয়েছিলেন এরকম হয়েছে মীরমদন মারা গেছে, এই রকম পর ঘটনা। উনি ছড়ি নিয়ে কমেন্টটা কখন দিতে, কমেন্ট বাইরে এসে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাউকে নির্দেশনা দেননি, ইতিহাসে কথা হলো নাম্বার 1। তার মানে ছড়িটা হয়ে গেল, কমেন্ট দেওয়ার নয়, হতে পারতো ব্যবহার করা। উনি পলাশির যুদ্ধেই কমেন্ট দিয়েছেন এটাকে। আচ্ছা, যে জুতোটা পরে উনি পালিয়ে গেছেন, যে জুতোটা প্রথমত সিরাজউদ্দৌলা পালিয়ে যাননি, সিরাজউদ্দৌলা যাচ্ছেন মানে আরো অন্যদের সঙ্গে সংগ্রহ করার জন্য, নতুন করে ফিরে আসার জন্য। সেই জুতোটা কে সেই সময় পা থেকে খুলে সংরক্ষণ করলো, আমি তো তাকে খুঁজছি। লুৎফুন্নেসা তো করেননি, লুৎফুন্নেসা তো সেন্সই ছিল না, ওকে তো আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা করা হয়েছে এবং সিরাজের মৃত্যুর সংবাদ দুটো মিলিয়ে ও জীবন শেষ, ও কিছুতেই ছিল না। তাহলে কে করলো? পরে কেউ চুপি গিয়ে কি জানলা দিয়ে দিয়েছে, লুৎফা এটা রাখো,
আচ্ছা, তারপরে হচ্ছে জামা কাপড়। কারণ সিরাজকে যখন মারা হয় তখন তার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে ঘুরিয়ে বেড়ানো হচ্ছে, তখন তার পা থেকে কেউ জুতো খুলে নিয়ে গিয়ে লুৎফার হাতে তখন তার ধরিয়ে দেবে। সবকিছু আপনাকে একটা যে কোনো মানুষ যখন তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তখন তার জিনিসপত্রগুলোকে কি সংরক্ষণ করবে যে 100 বছর 200 বছর 300 বছর পর প্রত্নতত্ত্ব বিভাগ এটা দাবি করবে বলে? তার তো সব লোপাট করা হচ্ছে। আজ মুর্শিদাবাদ জেলা তথা বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ কোথাও তার কিছু নেই, শুধু আর তার সেগুলোই থেকে গেল। তারপরে হচ্ছে লজিক আছে কতগুলো। হ্যাঁ, জামা কাপড়ের সাইজ না, আরেকটা জামা কাপড়ের কথা যখন বললেন, আমি হাজারদুয়ারিতে নবাবের খুব বেশি ছবি তো পাওয়া যায় না, হাজারদুয়ারিতে একটাই ছবি, হাজারদুয়ারি আমাদের যে মিউজিয়াম যেটা রয়েছে নবাবী আমলের যে মিউজিয়াম, একদম সেই মিউজিয়ামে অরিজিনাল অয়েল পেন্ট যেটা আছে, সেখানে যে ছবিটা আছে সেই ছবিতে নিজের চোখে দেখেছি। তো সেই ছবিতে নবাবের যে পোশাক, একদম পোশাক এবং কোমর বন্ধনী, সাধারণত কাপড়ের যে বন্ধনী দিতেন, তো সেই পোশাকের সঙ্গে এই পোশাকে কিন্তু আমি কোনো মিল পাইনি। কারণ নবাবরা কোনোদিন বেল্ট ব্যবহার করতেন না, নবাবদের এরকম ঝালর দেওয়া পোশাক থাকতে পারত, উড়নিটাকে অন্যভাবে কাপড় দিয়ে। আমি শুধু তাই না, নবাব সিরাজউদ্দৌলা না, নবাব মুর্শিদ কুলি খাঁ, নবাব সরফরাজ খান, আমাদের এমনকি মীর জাফর, মীর কাসিম, আমি কারো দেখিনি, নবাব সুজাউদ্দিন, নবাব আলীবর্দী খাঁ, প্রত্যেকে কিন্তু কোমর বন্ধন হিসেবে কাপড় ব্যবহার করেছেন। আমি কারো ছবিতেই অন্তত একটা ছবিতে অন্তত দেখতে পাবো, কিন্তু কোনো ছবিতেই কিন্তু ওই ধরনের কোমর বন্ধনী আমি দেখি। সেই তো সেগুলো তো নয়, হয়ে গেল। তার উপর হচ্ছে যে কোরআন শরীফ, মানে সমস্ত একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ অবধি সবকিছু তার কাছে এত বছর কমপ্লিট সেট রইলো, উইদাউট মেডিসিন। এবং সেটা আপনি একটা কথা কি খেয়াল করেছেন যে ব্রিটিশদের ভয়ে সেটা কিন্তু কবরের মধ্যে বাক্স করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল 52 বছর মাটির তলায়। সেটা ওটা তো সিরাজউদ্দৌলার ব্যাপারে রিপোর্ট, তো আমি গিলে খেয়েছি, আপনি জানেন, ওটা আমার চোখ এড়াবে না। তো 52 বছর সেটা মাটির তলায় জমা রইলো, কিছু হলো না। আবার অথচ মিউজিয়ামে ওষুধ দিয়েও পোশাক আশাকগুলোকে ঠিক রাখতে পারছে না। আর সবথেকে বড় কথা, আমি তার প্রতি সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করে কথাটা বলছি যে এত স্পর্ধা হয় কি করে? নবাবের পোশাক, নবাবের পাগড়ি তিনি পরিধান করেন, এত স্পর্ধা তার হয় কি করে? সেখানেই তো স্খলনটা ঘটে গেল, সেখানেই স্খলন ঘটে গেল। আমি মানি না, আমি মানতে পারবো না। হ্যাঁ, তার অভাব থাকতে পারে, তার জন্য তিনি সহযোগিতা চাইতে পারেন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা জানেন তো, যখন আমাকে অনেকে জানতে চেয়েছেন, আমি আমার মতো করে নবাবের জুতো আমি পায়ে পড়ছি, এটা কি এই স্পর্ধাটা হয় কি করে? আমার দেখে কিন্তু বিশ্বাসযোগ্য মনে হয় না, জুতোটা দেখে তো একেবারেই না। নবাবকে ভালোবাসার সঙ্গে তার বংশধর হতে হবে না। কদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, আপনি কি নবাবের বংশ? আমি তখন উত্তর দিয়েছিলাম, আমি নবাবের অংশ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো সে কথা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।